লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে অনিক মোল্লা। তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আমি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মানুষ। প্রায় 8 বছর ধরে ট্রাক চালাই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মালামাল পৌঁছে দেই। রাতের রাস্তায় ঝড় বৃষ্টি দুর্ঘটনা এসব আমার নতুন কিছু নয়। আমি সবসময় ভাবতাম রাস্তার ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু গত বছরের এক রাত আমার এই ধারণা পুরো বদলে দেয়। আজ সেই রাত মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। সেই দিন রাত প্রায় 11টা হবে। আমি ঢাকার গাবতলী থেকে ইলেকট্রনিক পণ্য বোঝাই নিয়ে ট্রাক নিয়ে গাজীপুরে ফিরছিলাম। রাতেই রাস্তা পুরোটাই ফাঁকা। শীতকাল, চারদিকে কুয়াশা। হেডলাইটের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ট্রাকে আমি আর আমার সহকারী রোহান ছিল। রোহান আমার চেয়ে ছোট। 2 বছর ধরে আমার সাথেই কাজ করছে। সে পাশের সিটে বসে ঘুম ঘুম চোখে মোবাইল দেখছিল। আমি হালকা গলায় বললাম, রোহান একটু জেগে থাক, কুয়াশা যে বেশি। সে বলল, ভাই চিন্তা করেন না, রাস্তা তো ফাঁকাই আছে। আমি স্বাভাবিকভাবেই চালাচ্ছিলাম, কিন্তু কালীগঞ্জের পুরনো ইটভাটার রাস্তার কাছে পৌঁছাতেই অদ্ভুত কিছু শুরু হলো। রাত তখন প্রায় 1:20 হবে। কুয়াশা আরো যেন ঘন হলো। হঠাৎ হেডলাইটের আলোয় দেখি রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, মাথা নিচু। আমি দ্রুত ব্রেক চাপলাম আর ট্রাক কেঁপে থেমে গেল। তখনই রোহান চমকে উঠে বলল, কি হয়েছে? আমি সামনে তাকিয়ে বললাম, দেখ। সে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ভাই লোকটা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কেন? লোকটা একদমই নড়ছে না। আমি হর্ন দিলাম। হর্নের আওয়াজে পেও পেও শব্দ হলো, কিন্তু কোনো নড়াচড়া নেই। আমি আবার হর্ন দিই, তবুও সে দাঁড়িয়ে। রোহান বলল, ভাই পাশ কাটাইয়া যান। আমি ধীরে ধীরে ট্রাক বাঁকিয়ে পাশ কাটাতে গেলাম। লোকটার পাশ দিয়ে যাওয়ার সময় আমি এক ঝলক তার দিকে তাকালাম, আর তখন আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। কারণ লোকটার মুখ ছিল না। কালো কাপড়ের নিচে মুখের জায়গায় পুরোটাই ফাঁকা ছিল, কালো দেখাচ্ছিল। আমি গিয়ার চেপে দ্রুত ট্রাক এগিয়ে নিলাম। তখন রোহান আবার কাপা গলায় বলল, ভাই ওটা মানুষ আসিল। আমি উত্তর দিতে পারছিলাম না। কিছু দূর আসতেই ট্রাকের পেছন থেকে একটা বিকট আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ ট্রাকের বডির ওপর হাঁটছে। রোহান ভয় পেয়ে বলল, ভাই কেউ ওপরে উঠছে নাকি? আমি বললাম, অসম্ভব, কিন্তু শব্দটা বাড়ছিল। ধাপ ধাপ মতো আওয়াজ হচ্ছিল বিকট ভাবে। মনে হচ্ছিল ভারী কিছু হাঁটছে। আমি গতি বাড়ালাম, কিন্তু শব্দটা যেন থামলো না। হঠাৎ আবার ধাম করে শব্দ। ট্রাকের কেবিনের পেছনে জোরে আঘাত হলো। তখনই রোহান চিৎকার করে বলল, ভাই আমার হাত কাঁপতে লাগলো। আমি রাস্তার পাশে ট্রাকটি থামালাম। আমি আর রোহান টর্চ নিয়ে নিচে নামলাম। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস। আমরা ট্রাকের পেছনে গেলাম, সেখানে কেউ নেই। ওপরে উঠেও দেখলাম কেউ নেই, সবই স্বাভাবিক। তখন রোহান বলল, ভাই তাহলে শব্দ কই থেকে আইলো? আমি বললাম, হয়তো মাল নড়েছে, কিন্তু আমি নিজেই জানতাম ওটা মাল নড়ার শব্দ কোনোভাবেই ছিল না। আমরা আবার কেবিনে উঠলাম। আমি ট্রাক চালু করলাম। চালাতে চালাতে হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকালাম, আর তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পেছনের কেবিনের অন্ধকারে কালো কাপড় পরা সেই মানুষটা বসে রয়েছে, আর আমি হঠাৎ ব্রেক চাপলাম। রোহান চমকে উঠল, কি হয়েছে? আমি কাপা গলায় বললাম, পেছনে কেউ আছে। রোহান পিছনে তাকায়, তারপর তার মুখ সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ভাই নামেন, তাড়াতাড়ি নামেন। আমি আর কিছু না ভেবে দরজা খুলে নিচে নেমে গেলাম। রোহানও নামলো। আমরা দুইজন বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতরে তাকালাম। কেউ ছিল না, কেবিন পুরোটাই খালি। আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ দুজনেই একই জিনিস দেখেছি। রোহান কাপা গলায় বলতে লাগলো, ভাই এই রাস্তা ভালো না। আমি বললাম, তুই কি জানিস?
সে বলল, লোকজন বলে এই রাস্তার পাশে আগে একটা ট্রাক দুর্ঘটনায় একজন লোক মারা গেছিল। আমি চুপ হয়ে রইলাম। সে বলল, রাতে নাকি সে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। আমার বুকটা ধড়ফড় করে উঠল। আমি বললাম, চুপ কর, এসব বলিস না। রাত তখন 2টা বাজে ঘড়িতে। আমরা আবার ট্রাকে উঠি। হঠাৎ ট্রাকের লাইট নিভে যায়, ইঞ্জিনও বন্ধ হয়, চারপাশে অন্ধকার। কুয়াশার মধ্যে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে, কালো কাপড় পরা, মাথা নিচু। তখনই রোহান কাঁপতে কাঁপতে আবার বলে, ভাই আবার আইসে দেখেন। তারপর অন্ধকারের মধ্যে সেই অবয়ব ধীরে ধীরে ট্রাকের দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারের মধ্যে আমরা দুইজন ট্রাকের কেবিনেই বসেছিলাম। ইঞ্জিনটাও বন্ধ, লাইট বন্ধ, চারপাশে ঘন কুয়াশা। আর সেই কুয়াশার মধ্যে কালো কাপড় পরা অবয়বটা ধীরে ধীরে ট্রাকের দিকে এগিয়ে আসছিল। রোহান আমার হাত শক্ত করে ধরে বলতে লাগলো, ভাই দরজাটা লক করেন। আমি দ্রুত দরজা লক করলাম, কিন্তু বুকের ভেতর এমনভাবে ধড়ফড় করছিল আমার যে মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বের হয়ে যাবে। অবয়বটা ট্রাকের সামনে এসে দাঁড়ালো। হেডলাইট বন্ধ থাকলেও কুয়াশার আলোয় বোঝা যাচ্ছিল তার মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো কাপড়, মাথা নিচু। তারপর সে ধীরে ধীরে মাথাটা তুলল, আর তখন আমি দেখতে পেলাম তার মুখের জায়গায় অন্ধকার। কোনো চোখ নেই, কোনো নাক নেই, কালো আর শূন্যতা। তখনই রোহান চিৎকার করে উঠল, আল্লাহ বলে। হঠাৎ সেই অবয়বটা ট্রাকের দরজায় আঘাত করতে শুরু করলো। ধাম ধাম করে আওয়াজ হচ্ছিল, পুরো ট্রাকটা কেঁপে উঠছিল। তখনই রোহান কাঁদতে কাঁদতে বলল, ভাই দরজা কোনো মতেই খুলবেন না। আমি কিছুই বলতে পারছিলাম না, আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আঘাতের শব্দ আর জোরে জোরে আঘাত, ধাম ধামের শব্দ, মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। তারপর হঠাৎ সব থেমে যায়, পুরো নীরবতা। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। বাইরে তখন কেউ নেই, অবয়বটাও নেই, চারপাশে শুধু কুয়াশা। আমি ফিসফিস করে বললাম, গেল। ঠিক তখনই পেছনের সিট থেকে খুব নিচু গলায় একটা শব্দ আসলো, আমি এখানেই রয়েছি। আমাদের দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর দেখি কালো কাপড় পরা সেই অবয়বটা কেবিনের পেছনেই বসে আছে। তার মাথা নিচু, হাত দুটো ঝুলে আছে। তখনই রোহান চিৎকার করে দরজা খুলে নিচে লাফ দিল। আমি ওর পেছন পেছনেই নেমে গেলাম। আমরা কুয়াশার মধ্যেই দৌড়াতে লাগলাম। পেছনে তাকানোর সাহস ছিল না। কিছু দূর গিয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। দেখলাম ট্রাকটা রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে, কিন্তু কেবিনের ভেতর হেডলাইট ছাড়াই আলো জ্বলছে। মনে হচ্ছিল ভেতরে কেউ বসে আছে। তখনই রোহান হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে, ভাই আমি এই রাস্তার কথা শুনেছি। আমি বললাম, এসব কথা পরে শুনবো। সে বলল, তারপর লোকজন বলে সে নাকি রাত 2টার পর রাস্তার মাঝে দাঁড়ায়, যে ট্রাক থামে তার সাথে উঠে পড়ে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, এসব গল্প হবে হয়তো, কিন্তু আমি জানতাম আমরা এই ঘটনার ভেতরেই রয়েছি। ঠিক তখনই দূর থেকে একটা মোটরসাইকেলের আলো দেখা গেল। একজন লোক রাস্তার পাশে থামলো। লোকটার বয়সের 50-এর মতো হবে। সে বলল, কি হয়েছে আপনাদের? আমি সব খুলে বলতে পারলাম না, শুধু বললাম ট্রাকটা নষ্ট হয়ে গেছে। লোকটা ট্রাকের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, এই রাস্তায় এই জায়গায় দাঁড়ানো ঠিক না। তার গলা অদ্ভুত ভয় ছিল। আমি বললাম, আপনি কি জানেন? লোকটা ধীরে ধীরে বলল, ও যদি ট্রাকে উঠে পড়ে তাহলে ওকে নামাতে হয়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বললাম, কিভাবে? সে বলল, ও যেখানে মরেছে সেখানে ফিরিয়ে নিতে হয়। আমি বললাম, মানে? লোকটা আবার বলল, ওর মৃত্যু ওই পুরনো ব্রিজের কাছে হয়েছিল, ওখানে নিয়ে গেলেই নেমে যায়। তখনই রোহান বলল, না ভাই, আমরা যাবো না কোনোভাবেই। লোকটা গম্ভীর মুখে বলল, না গেলেও ও তোমাদের ছাড়বে না। আমরা দুইজন একে অন্যের দিকে তাকালাম, কারণ কেবিনে যে জিনিসটা বসে আছে সেটা নিয়ে আমরা সামনে যেতেই পারবো না। আমি সাহস করে বললাম, ঠিক আছে। আমরা ধীরে ধীরে ট্রাকের দিকে গেলাম। দরজা খুলে ভেতরে তাকালাম, কেউ নেই। কেবিনটাও খালি, কিন্তু ভেতরে বরফের মতো ঠান্ডা। আমি স্টার্ট দিলাম,
অদ্ভুতভাবে ইঞ্জিন সঙ্গে সঙ্গে চালু হলো। লোকটা মোটরসাইকেল নিয়ে সামনে চললো। আমরা তার পেছনে ট্রাক চালাতে লাগলাম। রাতের কুয়াশায় ঘন হলো আরো। মনে হচ্ছিল আমরা কোনো অজানা জায়গায় যাচ্ছি। গাড়ি চালাতে চালাতেই আবার রিয়ার ভিউ মিররে তাকাই, আর তখন দেখলাম পেছনের সিটে আবার শুধু একজন না, দুইজন বসে রয়েছে। একজন সাদা কাপড়ের অবয়ব, আরেকজন কালো কাপড়ের, কিন্তু তার মুখে অদ্ভুত আঁকিবুকি, যেন পুড়ে গেছে। তার মুখ ঝলসে গেছে, চোখ দুটো পুরোটাই ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম রোহান বলে, কিন্তু রোহান পিছনে তাকিয়ে সাথে সাথেই কান্না করতে শুরু করলো। ভাই, তারা তো দুইজন। আমার হাতটা কাঁপতে লাগলো, কিন্তু ট্রাক থামানোর সাহস হলো না। কিছুক্ষণ পর আমরা পুরনো একটা ব্রিজের কাছে পৌঁছালাম। মোটরসাইকেলের লোকটাও থামলো। সে ইশারা করলো, এখানেই থামাও। আমি ট্রাক থামালাম। লোকটা বলল, এখন তোমাদের একজনকে নামতে হবে। আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, কেন? সে বলল, ওকে নামাতে হলে একজনকে ডাক দিতে হবে। তখনই রোহান কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমরা শেষ। আমি বুঝলাম এখানেই আসল ভয় শুরু হলো। পুরনো ব্রিজের ওপর ট্রাক দাঁড়িয়ে, চারদিকে ঘন কুয়াশা, নিচে শুকনো নদীর কালো অন্ধকার, আর দূরে কোথাও কুকুরের ডাক। আমার হাত স্টিয়ারিংয়ে কাঁপছে। তখনই রোহান প্রায় কাঁদতে কাঁদতেই বলছে যে, ভাই, কোনো মতে এখান থেকে বাঁচান। আর মোটরসাইকেলের সেই লোকটা ব্রিজের সামনে দাঁড়িয়ে বলল, এখন তোমাদের একজনকে নামতেই হবে। আমার গলা শুকিয়ে যায়। আমি বললাম, কেন? লোকটা ধীরে ধীরে বলল, সে এখানেই গেছে। সে নিজের জায়গায় ফেরত যেতে অবশ্যই একজন জীবিত মানুষকে ডাকে। তখনই রোহান চিৎকার করে বলল, না ভাই, আমরা নামবো না। লোকটা ঠান্ডা গলায় বলল, না নামলে ওরা ট্রাক যে ছাড়বে না। আমার বুক আরো কাঁপতে শুরু করে। আমি বুঝলাম আমরা ভয়ঙ্কর কিছুর মধ্যে পড়ে গেছি। তখন আমি রোহানের দিকে তাকালাম। সে কাঁপা গলায় বলল, ভাই, আমি নামতে পারবো না। আমি জানতাম সেও আতঙ্কে রয়েছে, কিন্তু আমারও পা কাজ করছিল না। মোটরসাইকেলের লোকটা আবার বলল, একজন নামো, না হলে দুজনই মরবে। আমার মাথা ঝিমঝিম করছিল। শেষে আমি বললাম, আমি নামছি। রোহান আমার হাত ধরে বলল, ভাই, যাইয়েন না। আমি বললাম, যদি না যাই কেউই বাঁচবো না। আমি ধীরে ধীরে ট্রাক থেকে নামলাম। রাতের ঠান্ডা বাতাসে শরীরটা কাঁপছিল। লোকটা আমাকে ব্রিজের নিচের দিকে যেতে বলল। ব্রিজের নিচে নেমে দেখি পুরনো পোড়া লোহার টুকরো পড়ে আছে। মনে হচ্ছিল কোনো গাড়ির ধ্বংসাবশেষ। লোকটা বলল, এখানেই সে পুড়ে মারা গিয়েছিল। আমি চারপাশে তাকালাম। অন্ধকার ছাড়া কিছুই নেই। হঠাৎ পেছনে শব্দ, ধাম ধাম করে শব্দ হতে লাগলো। আমি ঘুরে তাকালাম আর দেখি সেই পোড়া মুখের ড্রাইভারটা আমার দিকেই আসছে। তার শরীরের কাপড় পুড়ে গেছে, মুখটা ঝলসে গেছে, চোখের জায়গায় অন্ধকার। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে থামলো, আর তারপর পোড়া গলায় বলতে লাগলো, আমার জায়গায় কে যাবে? আমার হাত পা অবশ হয়ে গেল। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু যেন পা নড়ছে না। আমি চিৎকার করে বললাম, আমি কিছু জানি না। সে আবার বলল, আমার জায়গায় কে যাবে? আর তার গলা শুনে মনে হচ্ছিল আগুনের মধ্যে কেউ কথা বলছে। আমি বুঝলাম সে কাউকে নিতে চায়। আমি চিৎকার করে মোটরসাইকেলের লোকটাকে ডাকলাম, আমাকে বাঁচান। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি তাকে থামিয়ে রেখেছিলাম। আমি বললাম, মানে? লোকটা বলল, আমি সেই রাতের আরেকজন ড্রাইভার ছিলাম। আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু ওকে শান্ত করতে আমাকে বারবার এখানে আসতে হয়। আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, আপনি মানুষ? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি পুরোপুরি বেঁচে নেই। আমি অবশক্তিতে পরিণত হয়েছি। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই দেখি কালো কাপড়ের অবয়বটা ব্রিজের নিচে নেমে এসেছে। সে পোড়া ড্রাইভারের পাশে দাঁড়ালো। এখন তারা দুইজন, একজন পোড়া ড্রাইভার, আরেকজন মুখহীন কালো অবয়ব। তারা দুইজন আমার দিকে তাকিয়ে। মোটরসাইকেলের লোকটা বলল, ওরা একজন জীবিত মানুষ চায়। আমি চিৎকার করে বললাম, কেন আমি? সে বলল, কারণ
তোমরা ওদের গাড়িতে জায়গা দিয়েছিলে। আমি বুঝলাম। সেই রাস্তার মাঝে থামার মুহূর্তেই সব শুরু হয়েছে। হঠাৎ ব্রিজের ওপর থেকে রোহান চিৎকারের গলা শোনা গেল, ভাই ট্রাক চলতেছে। আমি ওপরে তাকালাম, দেখি ট্রাকটা নিজে নিজে সামনে এগোচ্ছে। স্টিয়ারিংয়ে কেউ নেই। আমি দৌড়ে ওপরে উঠতে গেলাম, কিন্তু পোড়া ড্রাইভারটা আমার সামনে দাঁড়িয়ে গেল। সে বলল, একজন থাকবে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ঠিক তখনই ব্রিজের ওপরে বিকট শব্দ হয়, একটা বিকট শব্দ। এই শব্দ মনে হচ্ছে অনেক কিছুই ভেঙে চুরে গেছে। আমি তাকিয়ে দেখি ট্রাকটা ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমেছে। আর তখনই রোহান কোনো মতে লাফ দিয়ে নেমে বেঁচেছে। সে কাঁদতে কাঁদতে আমার দিকে দৌড়াচ্ছে। মোটরসাইকেলের লোকটা বলল, এখন ওরা একজনকে নেবেই। আমি বললাম, কাকে? সে বলল, তোমাদের একজন। আমার মাথা ঘুরছিল। ওরা ড্রাইভারটা আমার দিকে হাত বাড়ায়, আর কালো অবয়বটা রোহানের দিকে তাকালো। আমি বুঝলাম ওরা বেছে নিয়েছে। তখনই রোহান কাঁদতে কাঁদতে বলল, ভাই আমাকে বাঁচান। আমি তার দিকে তাকালাম। মনে হচ্ছিল আজ আমাদের একজন ফিরবে না। আর হঠাৎ ওরা ড্রাইভারটা আমার হাত চেপে ধরলো, আর হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। সে বলল, তুই চল। আমি চিৎকার করলাম। ঠিক তখনই রোহান একটা লোহার রড তুলে ওরা ড্রাইভারের ওপর আঘাত করলো। এক বিকট চিৎকার, চারপাশে কেঁপে উঠলো। আমার হাত ছেড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কালো কাপড়ের অবয়বটা রোহানের দিকে ঝাঁপিয়ে পড়ল। রোহানের চিৎকার, রাত কাঁপিয়ে উঠল। ভাই! কালো কাপড়ের অবয়বটা রোহানের উপর ঝাঁপিয়ে পড়ার পর, রোহানের চিৎকার দিয়ে কাঁপিয়ে ওঠার পর, বাঁচান বলে আমি আতঙ্কে তার দিকে দৌড় দিলাম। কিন্তু মনে হচ্ছিল আমার পা ভারী হয়ে গেছে। মোটরসাইকেলের লোকটা চিৎকার করে বলল, পেছনে যেও না, ওরা তাকে নিয়ে নিচ্ছে। আমি শুনিনি, কারণ রোহান আমার ভাইয়ের মতো ছিল। আমি দৌড়ে গিয়ে রোহানের হাতটা ধরলাম। দেখলাম রোহান মাটিতে পড়ে আছে, আর কালো অবয়বটা তার বুকের ওপর ঝুঁকে। মনে হচ্ছিল তার শরীর থেকে কিছু টেনে নিচ্ছে। রোহানের মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সে কাঁপা গলায় বলল, ভাই ছাড়িয়েন না। আমি হাত শক্ত করে ধরলাম। হঠাৎ আমি অনুভব করি রোহানের শরীরকে কেউ অন্ধকারে নিয়ে টানছে। আমি পেছনের দিকে টানছি, ওপাশে অদৃশ্য শক্তি টানছে। রোহান চিৎকার করছে, আমার হাত পিছনে যাচ্ছিল। ঠিক তখনই পোড়ার মুখে ড্রাইভারটা আমার কানের পাশে এসে বলল, একজনকে নিতেই হবে যে। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি বুঝলাম আজ কাউকে না কাউকেই তারা নেবে। আমি চিৎকার করে বললাম, আপনি কিছু করেন। মোটরসাইকেলের লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখ অদ্ভুত শান্ত ভাব। সে বলল, আমি অনেক বছর ধরে এভাবেই একজনকে বাঁচিয়ে আরেকজনকে হারাতে দেখেছি। আমি বললাম, আপনি বাঁচান। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি নিজেই এই অভিশাপের অংশ। আমি হতবাক হয়ে গেলাম। সে আবার বলল, যে রাতে আমি বেঁচেছিলাম আরেকজন মারা গিয়েছিল, সেই থেকে আমি এই রাস্তার সঙ্গেই বাঁধা। আমার বুকটা কেঁপে ওঠে। সে আরো বলে, আজ যদি একজন না যায় তাহলে তুমিও বেঁচে ফিরতে পারবে না। আমি রোহানের দিকে তাকালাম। তার চোখে ভয়। সে কাঁপা গলায় বলল, ভাই আমি মরতে চাই না। আমার বুকটা ভেঙে যাচ্ছিল। আমি বুঝলাম যদি কাউকে যেতেই হয় আমি। তখনই রোহানকে মরতে দিতে পারিনি। আমি ধীরে ধীরে তার হাত ছেড়ে দিলাম না, বরং তার দিকে ঝুঁকে বললাম, রোহান তুই দৌড় দিবি। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি? আমি বললাম, আজ আমি থাকবো। রোহান মাথা নাড়ছিল, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখনই কালো অবয়বটা এবার আমার দিকেই ফিরল। ওরা ড্রাইভারটা আমার সামনে দাঁড়ালো। আমি বুঝলাম এবার তারা আমাকে নেবে। হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। আমি কিছু দেখতেই পারছিলাম না, শুধু অনুভব করলাম বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধে। তারপর মনে হলো আমি নিচের দিকেই ডুবে যাচ্ছি। সেদিন হয়তো মহান আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়েছেন, তাই আমরা দুজনে বেঁচে গেছি কোনো মতে। আর কোনোদিন
ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ি চালায়নি,